এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মহোদয় এবং আরও উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আশিকিন আলম ভাই। আজকে আমাদের এই সমন্বয় সভা এবং সাংগঠনিক প্রোগ্রামে আমাদের শেরপুর জেলা কমিটি সামনে আমাদের আহ্বায়ক কমিটি কিভাবে গঠিত হবে, আমাদের দলীয় কিছু সাংগঠনিক আলাপ আলোচনা আমাদের মুখ্য সংগঠক সার্জিস আলম করলেন এবং আমাদের সামনের দিকে আমরা কিভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করছে আমাদের নেতাকর্মীদের সামনে। তো উনি আপনাদের সামনে এখন আপনারা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আছেন, তো উনি আপনাদের প্রশ্ন নেবে এবং উনি উত্তর দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আমাদের উত্তরাঞ্চলের সাংগঠনিক সফরের অংশ হিসেবে আজকে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় এসেছি। সকালে আমরা জামালপুর জেলায় আমাদের সমন্বয় সভা করেছি। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 55টি জেলা এবং প্রায় 350 উপজেলাতে আমাদের সমন্বয় কমিটি আছে, কিন্তু আমরা আগামী 15 অক্টোবরের মধ্য দিয়ে 15 অক্টোবর থেকে আমরা জেলা আহ্বায়ক কমিটির দিকে যাচ্ছি। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলা এবং মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করব। তারা পর্যায়ক্রমে তাদের অধস্তন যে ইউনিটগুলো, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এগুলোর আহ্বায়ক কমিটি গঠন করবে। আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গায় নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। আগামীর রাজনীতির লড়াইয়ের জন্য বলেন, গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য বলেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য বলেন, কিংবা নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আগামী নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে এনসিপি বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে তাদের আহ্বায়ক কমিটি করার লক্ষ্যে প্রত্যেকটি জেলার সাংগঠনিক সমন্বয় সভা করছে। তারই অংশ হিসেবে আমরা রংপুর বিভাগ শেষ করেছি, রাজশাহী বিভাগের অর্ধেক শেষ করেছি, সিলেট বিভাগ শেষ করে ময়মনসিংহ বিভাগে এসেছি। কালকে ময়মনসিংহ বিভাগও শেষ হবে। আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিক্রমায় নেতৃত্ব দিতে চায় এবং সেই লক্ষ্যেই এনসিপি তাদের সাংগঠনিক যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোকে শক্তিশালী করতে চায়। ইতিপূর্বে বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, আবার জামায়াতও কখনো বড় পরিসরে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় আমরা মনে করি যে এনসিপি এবার এবং আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীর ভূমিকায় থাকবে, যে কারা আগামীতে বাংলাদেশের সরকার গঠন করবে। সেই জায়গায় আমরা নিজেদের ওই সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সমন্বয় সভাটা করছি। আমরা মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাজনৈতিক লড়াইয়ে আমরা সর্বাগ্রে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করব এবং সংসদে জনগণের প্রতিনিধিত্ব করব। আমাদের জায়গা থেকে এটুকুই ছিল বক্তব্য। আমি শুধু এটুকুই বলবো, এটা এই ধরনের বলছি না যে যারা যেই ক্রাইটেরিয়াতে পলিসিতে আসে আমরা তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার কথা বলছি, কিন্তু তাহলে আবার একই জিনিস রিপিট করতেছে। সমন্বয়কারী, কিন্তু আমাদের পার্টির পলিসি এর মধ্যে আমার বয়স 25। ভাই ব্রাদার, আপনারা আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সাথে এই তথ্যটা দিয়ে রাখবেন। ভাই আমি এই বয়সে এই দায়িত্বে ছিলাম, পলিসির কারণে ওইটুকু দক্ষতা আছে, ত্যাগ আছে, তাদের একজন কখনো তাদের যোগ্যতা অনুযায়ী জায়গা থেকে ডিপ্রাইভ হবে না। এটা যদি আমরা করি, এটা তো আমার পার্টি মাস্টার্স। সো আপনি চাইলে মাস্টার্স হলে যুবতেও যেতে পারেন, অনার্স হলে স্টুডেন্টও থাকতে পারেন। তাই আপনাকে এনসিপির জন্যই লাগবে ফাইট করতে। সো আমার জায়গা থেকে যেটা মনে হয়, অনেক জিনিস এবারে ঠিক এনসিপি তো হয় না, তো এটা তাহলে একটু সময় সাপেক্ষ হবে আপনার, কিন্তু এইটুকু লেগে থাকা আমরা আপনার কাছে প্রত্যাশা করি আমার ওই পলিসির জন্য। আচ্ছা, একটু আমরা কি সংবাদ সম্মেলনে চলে যাবো নাকি আরেকটু একটা প্রশ্ন দেওয়া পরে?
হ্যাঁ, আমাদের সদর উপজেলা যুব আপনি যেটা বললেন বিএনপির সাথে জোটের প্রশ্নে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে এই জিনিসটা মনে করি যে এনসিপি শুধুমাত্র সিটের রাজনীতির জন্য কারোর সাথে জোট করবে না। যদি কেউ পরিবর্তনের কমিটমেন্ট দিতে পারে এবং কাজে সেটা প্রমাণ করার মতো তারা ওইটুকু কমিটমেন্ট শো করে, দেখায়, তাহলে এনসিপি সময়ের বিবেচনায় দেশের প্রয়োজনে ইলেকটোরাল অ্যালায়েন্সের দিকে যেতে পারে। আবার যদি মনে করে এরকম কমিটমেন্ট কারো থেকে পাচ্ছে না, শুধু কথার ফুলঝুরি, তাহলে এনসিপি এককভাবে নির্বাচন করতে পারে। তবে ইলেকটোরাল অ্যালায়েন্স হলেও এনসিপি অন্য কোনো মার্কায় বা অন্য কোনো দলের মার্কায় অন্য কোনো দলের নামে নির্বাচন করবে না। যেটা আমরা ইতিপূর্বে একবার দেখেছিলাম যে জামায়াত কিন্তু বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করেছিল। আমাদের যদি এটা হয় ইলেকটোরাল অ্যালায়েন্স, আমরা এনসিপি হিসেবেই নির্বাচন করব এবং আমরা আমাদের শাপলা প্রতীকে নির্বাচন করব। এটার সাথে আপনার যে প্রশ্নটা যে শাপলা প্রতীক না পেলে নির্বাচন করব কিনা, আমরা এখন পর্যন্ত যতজন এই প্রতীক, সংবিধান, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ, যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, যতজনের সাথে কথা বলেছি, কেউ আমাদেরকে শাপলা পেতে এনসিপির কোনো আইনগত বাধা দেখাতে পারেননি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই স্বেচ্ছাচারী আচরণ একটা রাজনৈতিক দলের সাথে করবে না। আমরা অবশ্যই, যেহেতু আইনগতভাবে বাধা নেই, তাই আমরা শাপলা প্রতীকই পাবো এবং শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। এটার অন্য কোনো অপশন নাই। পিআর নিয়ে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। আমরা ঐক্যমত্য কমিশনে এটা বারবার বলেছি, আমরা উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে পিআর চাই না। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে এটা দেখতে পারি কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু কাজ হচ্ছে, ফলপ্রসূ হচ্ছে এবং এটা দিয়ে বাংলাদেশ উপকৃত হচ্ছে কিনা, এটা সাস্টেইনেবল কিনা। এর পরবর্তীতে এটা বাংলাদেশের মানুষের চাপায় ঠিক করবে যে এর পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে পিআর চাইবে কিনা। যদি উচ্চকক্ষে সফল না, এমন হতে পারে জনগণের থেকে ডিমান্ড আসছে ওই কক্ষেও পিআর বাদ দিয়ে দেন। সো এই জন্য আমাদের অবস্থান খুবই স্পষ্ট, আমরা উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে আমরা পিআর চাই না, যেটা এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। আমরা তো এখনও এটা কোথাও কনফার্ম করিনি যে আমরা বিএনপির সাথে জোট করছি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই আলোচনাগুলো এখনও কিন্তু চলছে এবং এখন পর্যন্ত এই দলের সাথে জোট করবে এরকম অনেক ধরনের কথা বা আলোচনা থাকলেও কনফার্ম এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কেউ করে নাই। এই আলোচনাটা চলছে। আমরা আমাদের এনসিপির ক্ষেত্রে এটা বলতে পারবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি দেখি যে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা এমন একটা কমিটমেন্টে যেতে পারছি যেই কমিটমেন্ট অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের জন্য কাজ করবে, বিচারিক প্রক্রিয়াকে পরবর্তী সময়ে অব্যাহত রাখার জন্য কাজ করবে, ভারতের আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করবে, যেই কমিটমেন্ট শুধু আসন কেন্দ্রিক নয় বরং বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করবে, এমন কমিটমেন্ট যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের মিলবে আমরা তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিএনপি বলেন কিংবা জামায়াত বলেন, তারা তাদের জায়গা থেকে এককভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা অব্যাহত রাখতে পারবে না। এই জায়গায় এনসিপি আবশ্যক। তাই আমরা শুধু এই জায়গায় নয়, ইভেন এই বিচারিক প্রক্রিয়ার কন্টিনিউয়েশন, এই সংস্কারগুলো আদায় করে নেওয়া, জুলাই সনদের যে দাবিগুলো সেগুলো আদায় করে নেওয়ার ক্ষেত্রেও এনসিপির গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব লাগবে। সেটা সংসদেও প্রয়োজন, সেটা আগামীর বাংলাদেশের রাজনীতিতেও প্রয়োজন। সেই জায়গায় যাদের সাথে এই বাংলাদেশের স্বার্থের প্রাধান্য মিলবে এনসিপি তাদের সাথে ইলেকট্রাল অ্যালায়েন্সে যেতে পারে। যদি এটা না হয় তাহলে এমন হতে পারে যে এনসিপি তাদের জায়গা থেকে এককভাবে তাদের যে নির্বাচন সেই নির্বাচনটা করছে। এবং একটা জিনিস কি আপনি যেটা মাত্র বললেন, আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে সাংগঠনিক সক্ষমতার যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড যে সেট করে দেওয়া যায় এটা স্ট্যান্ডার্ড, ব্যাপারটা এরকম না। এটা প্রতিনিয়ত কাজের মধ্য দিয়ে বৃদ্ধি পায়।
আবার কাজ না করলে হ্রাস পায়। আমরা এনসিপি মনে করি সাংগঠনিক জায়গাটা শক্তিশালী করা দরকার দেখেই আজকে আমরা জেলায় জেলায় যাচ্ছি। হয়তো পরের মাসে আমাদেরকে আপনারা উপজেলায় পাবেন। সো আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে এই কাজটা করছি। আশা করি যদি জুলাই সনদের বাস্তবায়ন এবং বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান অবস্থা দেখার পরে আগামী কয়েক মাস ফেব্রুয়ারিতে হোক আর যখনই হোক নির্বাচনটা হয়, আমরা মনে করি তার আগে আমাদের সাংগঠনিক সক্ষমতা ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে এবং আমরা নিজেরাই নির্বাচন করার মতো সক্ষম হয়ে উঠব। কারণ আপনাকে উপদেষ্টা বানানো হলো, একটা আপনার ওই ভালো ইমেজ আশা আকাঙ্ক্ষা দেখেই আপনার উপর আস্থা রেখেছে। কারণ তারপরে যদি আপনি আস্থার প্রতিদান না দেন তাহলে তো ব্যাপারটা এরকম না, আমার উপর ওই দায়টা চাপায় দেওয়া যায় না। কারণ আমরা তো আগে আপনাকে ওই আগের কৃতকর্ম অনুযায়ী আপনাকে বিবেচনা করেছি। সো ব্যাপারটা আসলে গড় প্রত্যয় সকল উপদেষ্টার জন্য এমন না। কিছু গুটি কয়েক উপদেষ্টার কার্যক্রমে বা কোনো মতে নির্বাচনটা দিয়ে দিলেই হলো, সেফ এক্সিট বলতে এটা বোঝানো হয় না দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা না। বরং এটাকে উপমাগতভাবে এটা বোঝানো হয়েছে যে কোনোভাবে নির্বাচনটা যদি আমরা দিয়ে যেতে পারি তাহলেই আমাদের দায় শেষ। তো ব্যাপারটা হচ্ছে আমরা তাদেরকে এটুকু মনে করিয়ে দিতে চাই যে নির্বাচনটা দিয়ে দিয়েই দায়টা শেষ হবে না। এই দায়টা এত ছোট না, এখানে হাজারের অধিক মানুষের জীবনের দায় আছে, লক্ষ মানুষের রক্তের দায় আছে, এত মানুষ রাস্তায় নেমেছিল, এগুলোকে একটা নির্বাচন দিয়ে এক্সিট নিয়ে নেওয়া যায় না। আমরা তাদের কাছে অভ্যুত্থানের সরকারের মতো বোল্ড একটা ভূমিকা চাই, সিদ্ধান্ত গ্রহণের দোদুল্যমান অবস্থা দেখতে চাই না। যেটা জনগণের আকাঙ্ক্ষা সেটা যদি কোনো রাজনৈতিক দলের চাওয়া না হয়, তারপরেও আমরা জনগণের আকাঙ্ক্ষার পক্ষে তাদের বোল্ড স্টেটমেন্ট চাই। এই জায়গাটুকু কিছু উপদেষ্টার মধ্যে আমরা ঘাটতি দেখি এবং মনে করি যে তারা মনে হয় কয়েকজন মনে করছেন যে নির্বাচনটা দিয়ে দিতে পারলেই হবে। সেই জায়গায় আমরা এই কথাটা বলেছি। আমরা আশা করি যে অন্তত নির্বাচনের পূর্ব পর্যন্ত তারা তাদের জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাকে যে কোনো কিছুর আগে প্রায়োরিটি দিবেন। থ্যাংক ইউ সো মাচ। অন্তর্বর্তীকালীন সরকার বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি না দিয়ে কেউ এখান থেকে তাদের নিজেদেরই এক্সিট নাই। সো আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্নটা অনেক পরে। এটা তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব এবং দায়বদ্ধতা যে তারা জনগণের যে সংস্কার বা পরিবর্তনের আকাঙ্ক্ষাগুলো যেগুলোকে তারা জুলাই সনদে লিপিবদ্ধ করেছেন সেগুলোর বাস্তবায়নের সকল রূপরেখা এবং আইনগত ভিত্তি দিয়ে যাওয়া। এবং আমরা মনে করি যে একই সাথে নির্বাচনের প্রস্তুতি তারা প্যারালালি নিচ্ছেন, ওইটাকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি তারাও তাদের জায়গা থেকে নিবে না। এবং এটা শুধু এনসিপি নয়, অন্য কোনো রাজনৈতিক দলও এগুলো বাদ দিয়ে, জুলাই সনদের বাস্তবায়ন কিংবা দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াকে বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলবে না। বললে জনগণের কাছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করা মানুষের কাছে, মানুষের যে আকাঙ্ক্ষা এটার সাথে তো তারা বিশ্বাসঘাতকতা করবে, তখন তাদের গ্রহণযোগ্যতা হারাবে। সো সেই প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার যাবে না, অন্য কোনো দল এমনকি এনসিপি যাওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি মাত্র যে প্রশ্নটা করলেন এটা একটু আগে এখানে প্রোগ্রামে আসার আগে আমিও টাইম লাইনে দেখেছি। সো এই বিষয়ে মন্তব্য করার আগে আমার অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর যে বিধি, এই আইনগত বিধিগুলো আমার জানা থাকা উচিত। সো আমি ওইগুলো পর্যালোচনা করেই হয়তো পরবর্তী প্রেস ব্রিফিংয়ে যদি কেউ এই প্রশ্ন করে তখন আমি মতামত দিতে পারবো। থ্যাংক ইউ।